পরিচ্ছেদ ৬ আর্জি বাতিল। আর্জি বাতিল কখন সমীচীন নয়? দুটি নালিশের কারণ ব্যক্ত করার বা পক্ষদোষের কারণে আর্জি নাকচ করা যায় না। যে ত্রুটির জন্য আর্জি নাকচ করা যায় তা যদি এমন না হয় যা সংশোধনের মাধ্যমে দূর করা যায়, কিংবা উহা পদ্ধতিগত ত্রুটি ভিন্ন অন্য কিছুই নয়, তাহলে আদালতের উচিত আর্জি নাকচ না করা। আর্জি নাকচের পরিণাম মারাত্মক। এই ক্ষমতা প্রয়োগ করতে হবে অতীব ব্যতিক্রমী অবস্থায়, এবং তখনই প্রয়োগ করতে হবে যখন আদালত নিশ্চিত যে বাদীর কোনো যৌক্তিক মামলা নেই। আর্জি বাতিলের বিধান। অর্ডার 7 এর বিধি 11 এ বর্ণিত মোট 5টি কারণের যে কোনো একটি কারণে আর্জি বাতিল করা যাবে। কারণগুলো নিম্নরূপ: ক. মামলা উদ্ভবের কারণ প্রকাশ করা না হলে। খ. প্রার্থিত প্রতিকারের জন্য মূল্যমান কম দেখানোর পরে উহা। ঘ. আর্জির বর্ণনা অনুযায়ী মামলাটি কোনো আইন দ্বারা বারিত প্রতীয়মান হলে। এবং সময় দেয়া সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার 7 বিধি 9(1)(a) এর বিধান পালন করা না হলে। উল্লেখ্য যে উপরোক্ত প্রথম 4টি কারণ আমাদের সিপিসিতে অর্ডার 7 রুল 11 এ বর্ণিত আছে। এই 4টি কারণ ভারতের সিপিসি এর একই অর্ডার ও বিধিতে বর্ণিত রয়েছে। তবে এছাড়া আরও একটি কারণ, অর্থাৎ উপরে বর্ণিত কারণেও আর্জি বাতিল হবে, যা অবিভক্ত ভারতের তৎকালীন কলিকাতা হাইকোর্ট কর্তৃক 1928 সালে অর্ডার 7 রুল 9(1)(a) সন্নিবেশিত করে বিধান দেওয়া হয়েছে যে আদালত কর্তৃক নির্ধারিত বা বর্ধিত সময়ের মধ্যে বাদীকে অবশ্যই বিবাদীগণের ওপর সমন জারির রিকুইসাইট ফি দাখিল করতে হবে। এই বিধান পালিত না হলে আর্জি নাকচ বা বাতিল করা যাবে। সুতরাং আর্জি বাতিল বা নাকচ করার জন্য উক্ত বর্ণিত কারণটিও বিধিভুক্ত হয়ে গেছে। 72 DLR 2020-744 752 প্যারা 39 এ আর্জি প্রত্যাখ্যানের 5টি কারণ রয়েছে মর্মে সমর্থন ও উল্লেখ করা হয়েছে। এই 9(1)(a) বিধিটি আমাদের সিপিসিতে অন্তর্ভুক্ত করা হয়নি, তবে উহা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য বলে মাননীয় আপিল বিভাগ কর্তৃক 1985 BLD AD 179-180 প্যারা 67 মামলায় সিদ্ধান্ত দেয়া হয়েছে। বিধি 11 এর অনুবিধিতে ইহা উল্লেখ করা হয়েছে যে মামলার বিষয়বস্তুর মূল্যবান সংশোধনের জন্য বা অপূরণীয় কোর্ট ফি প্রদানের জন্য যে সময় দেয়া হবে তা 21 দিনের বেশি হবে না। আর্জি নাকচ করার প্রতিষ্ঠিত নীতি হচ্ছে আদালত শুধুমাত্র আর্জি পাঠ ও পর্যালোচনা করবে এবং আর্জির বাইরে আদালত অন্য কোনো দলিল দেখে আর্জি নাকচের অজুহাত সৃষ্টি করতে পারবে না। অর্থাৎ আর্জি বাতিলের দলিল হচ্ছে একমাত্র আর্জি, ডিফেন্স কেস এবং ডিফেন্স ম্যাটেরিয়াল এর উপর ভিত্তি করে আর্জি বাতিল করা যাবে না। কী অবস্থার প্রেক্ষিতে আর্জি বাতিলযোগ্য হবে তা 11 বিধির আলোকে বিভিন্ন উচ্চতর আদালতের অনেক সিদ্ধান্ত রয়েছে। এসব সিদ্ধান্ত পর্যালোচনা করা হলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ক. একটি মামলা যেহেতু আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করা হয়ে থাকে, সেহেতু অবশ্যই মামলাটির দায়ের কারণের উদ্ভবের বিষয়টি আর্জিতে সুস্পষ্টভাবে প্রকাশ বা উল্লেখ করতে হবে। আর্জিতে কারণ উদ্ভবের বিষয়টি উল্লেখ না থাকলে আর্জিটি বাতিলযোগ্য হবে। আর্জিতে মামলা উদ্ভবের কারণ উল্লেখ না করা এবং মামলা দায়ের করার কোনো কারণ না থাকা একই অর্থ বহন করে না। অনেক সময় দেখা যায় যে বাদীর মামলা দায়ের করার কোনো কারণ আছে কিনা এ ধরনের ইস্যু গঠন করা হয়। এ ধরনের ইস্যু সম্পর্কে আর্জি দাখিল করার সময়ে কোনো বিবেচনা বা সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে না। সাক্ষ্য প্রমাণ সমাপ্তির পরেই বলা যাবে মামলা দায়ের করার কোনো কারণ ছিল কিনা। কিন্তু কোনো ইস্যু গঠন করার এবং সাক্ষ্য প্রমাণ গ্রহণের পূর্বে যদি শুধুমাত্র আর্জিটি পড়ে এবং পর্যালোচনা দেখা যায় যে মামলাটি উদ্ভব হওয়ার কোনো কারণ আর্জিতে প্রকাশ হয়নি, সেক্ষেত্রে আর্জিটি বাতিলযোগ্য হবে। অনেক সময় দেখা যায় যে দরখাস্তে আর্জি বাতিলের যেসব কারণ উল্লেখ করা হয়েছে
সেগুলোর সত্যতা যাচাই করার প্রয়োজন হবে, অর্থাৎ সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হবে। এরূপ ক্ষেত্রে বিচার পর্যায়ে বলা যাবে না যে আর্জিটি বাতিলযোগ্য। এ পর্যায়ে বাতিলযোগ্য মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে আর্জি বাতিল করতে হবে। আর যদি এরূপ সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায় তাহলে আর্জি বাতিল করা যাবে না। এ সম্পর্কে 25 BLT AD 194 দেখা যেতে পারে। অনেক ক্ষেত্রে আর্জিতে মামলা দায়ের করার কারণ উদ্ভবের বিষয় উল্লেখ থাকে, কিন্তু বিচারের সময় সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে দেখা যায় যে মামলাটি দায়ের করার কোনো কারণ ছিল না। যেমন বাদীকে তার জমি হতে বেদখল করার হুমকি দেওয়া হয়েছে। এ কারণ উল্লেখ করে যখন একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করা হয় তখন বলা যাবে না যে মামলা দায়ের করার কারণ উল্লেখ নেই। কিন্তু যদি সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে নালিশি জমিতে বাদীর কোনো দখলই নেই, তখন বলা যাবে যে বাদীর ওই চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করার কোনো কারণই ছিল না। মামলা দায়ের করার কোনো কারণ না থাকলে আর্জি বাতিল হবে। আর্জিতে মামলা উদ্ভবের কারণ উল্লেখ করা হয়েছে কিনা তা যাচাই করার জন্য সম্পূর্ণ আর্জি ভালোভাবে পর্যালোচনা করতে হবে। একটি মাত্র সুনির্দিষ্ট কারণ উল্লেখ থাকতে হবে এটা ঠিক নয়। অনেক ক্ষেত্রে অনেকগুলো বিষয়ের উল্লেখ থাকে। বান্ডেলস অফ ফ্যাক্টস, সবগুলো বিষয় বিবেচনা করে দেখতে হবে। আর্জি ভালো করে পড়ে দেখতে হবে এবং পড়ার পর যদি প্রতীয়মান হয় যে অর্ডার 7 এর বিধি 11-তে আর্জি বাতিলের যে 5টি কারণ উল্লেখ করা হয়েছে তার একটিও বিদ্যমান নেই এবং আর্জিতে সঠিকভাবে বিধি অনুযায়ী সব বিবরণ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আর্জি বাতিল করার কোনো সুযোগ নেই। যে সকল কারণে মামলাটির উদ্ভব হয়েছে এবং প্রতিকার পাওয়ার জন্য আর্জি দাখিলের মাধ্যমে মামলাটি দায়ের করা হয়েছে সেসব বিষয়গুলো আর্জিতে উল্লেখ থাকতে হবে। কিন্তু যদি ওইসব কারণগুলোর বিবরণ উল্লেখ না করা হয় তখন বলা যাবে যে মামলা দায়ের করার সুনির্দিষ্ট কোনো কারণ আর্জিতে উল্লেখ নেই। এ প্রসঙ্গে হাইকোর্ট বিভাগে দুটি সিদ্ধান্ত উল্লেখ করা যেতে পারে। ঢাকা সিটিতে বসবাসকারী এক ব্যক্তি ভারতে ফারাক্কাবাদ নির্মাণের জন্য একটি ক্ষতিপূরণের মামলা বা ড্যামেজ স্যুট ভারত সরকার এবং বিশ্বব্যাংকে বিবাদী করে দায়ের করে। নিম্ন আদালত কর্তৃক মামলাটি দায়ের করা সুনির্দিষ্ট কোনো কারণ আর্জিতে উল্লেখ না থাকায় আর্জি বাতিল করা হয়। বাদী হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করার পর বাদী কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা তার কী ক্ষতি পরিমাণ হয়েছে সে বিষয়ে আর্জিতে সুনির্দিষ্ট কিছু উল্লেখ না থাকার কারণে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখা হয়। অপর একটি মামলায় বাদী নিজেকে উপজেলা চেয়ারম্যান পদের একজন সম্ভাব্য প্রার্থী দাবি করে একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করে। অভিযোগে বলা হয় যে বিবাদী পক্ষ পোলিং স্টেশন পরিবর্তন করার চেষ্টা করছে এবং নতুন পোলিং স্টেশন স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার ফলে বাদীর অপূরণীয় ক্ষতি হবে। নিম্ন আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয়, যা আপিল আদালতে বহাল রাখা হয়। তারপর হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা হলে সিদ্ধান্ত দেওয়া হয় যে যেহেতু তখন পর্যন্ত পোলিং স্টেশন পরিবর্তন করার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করেনি, অর্ডার 7 বিধি 11A এক্ষেত্রে প্রযোজ্য হবে এবং আর্জি বাতিল হবে। কোনো মামলার কারণ উদ্ভবের সঙ্গে বাদীর আইনগত অবস্থানের বিষয়টি জড়িত। আইনগত অধিকার নষ্ট করা না হলেও বা খর্ব করার হুমকি দেয়া হলে মামলা দায়ের করার কারণ উদ্ভব হতে পারে, কিন্তু বাদীর আইন প্রদত্ত কোনো অধিকারই না থাকে অথবা যদি কোনো আইনগত অবস্থানে বা লিগ্যাল স্ট্যাটাস না থাকে তবে তার দেওয়ানি আদালতে প্রতিকার পাওয়ার জন্য মামলা দায়ের করার কোনো কারণের উদ্ভব হতে পারে না। বাদী একটি পদে নিয়োগের জন্য নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভাইবা বোর্ডেও তাকে নিয়োগ প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে উল্লেখ করে ওই পদে সে নিয়োগ পাওয়ার অধিকারী মর্মে একটি ঘোষণামূলক ডিক্রির মামলা করে। উল্লেখ করা হয় যে ইতিমধ্যে অন্য একজনকে ওই পদে নিয়োগ করা হয়েছে। বাদীর আইনগত কোনো অবস্থান না থাকায় এবং তার মামলা দায়ের করার কোনো কারণ উদ্ভব না হওয়ায় এবং মামলাটি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ধারা 56D অনুযায়ী বাড়িত ইত্যাদি কারণে আর্জি বাতিল করা হয়। এমনও হতে পারে যে মামলা দায়েরের কারণ উল্লেখ করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তখনও কারণ উদ্ভব হয়নি। সেক্ষেত্রে যদি দেখা যায় যে
মামলা দায়ের করার পর বা মামলা চলাকালীন সময়ে কারণ উদ্ভব হয়েছে সেক্ষেত্রে আর্জি বাতিল করা যাবে না। বাদী একটি চুক্তি বলবতের মামলা স্যুট ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দায়ের করলে উল্লেখ করে যে বিবাদী উপযুক্ত প্রকৃত কর্তৃপক্ষের নিকট হতে জমি বিক্রি করার অনুমতি পাওয়ার 90 দিনের মধ্যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিবে মর্মে চুক্তি হয়, কিন্তু অনুমতি পাওয়ার পরেও দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দেয়নি। 90 দিন শেষ হওয়ার পূর্বে মামলাটি দায়ের করার বিবাদী অর্ডার 7 বিধি 11A অনুযায়ী আর্জি বাতিলের জন্য দরখাস্ত দেয়। নিম্ন আদালত আর্জি বাতিলের আদেশ দিলে বাদী হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করে। আপিলের সিদ্ধান্ত দেওয়া হয় যে নির্দিষ্ট সময়ের পূর্বেই দাখিল করায় মামলাটি প্রি ম্যাচিউর হওয়া সত্ত্বেও মামলা চলাকালীন সময়ে ত্রুটি দূর হওয়ায় আর্জি বাতিল করার আদেশ সঠিক হয়নি। উপরোক্ত খ এবং গ এ দুটি ক্ষেত্রে আর্জির মূল্যবান সংশোধন ও অপূরণীয় কোর্ট ফি প্রদানের জন্য আদালত কর্তৃক সময় মঞ্জুরের বিধান দেওয়া হয়েছে। এরূপ সময় না দিয়ে আর্জি বাতিল করা যাবে না। আদালত কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে ত্রুটি যদি সংশোধন না করা হয় শুধুমাত্র তখনই আর্জি বাতিল করা যাবে। বিধি 11 এর অনুবিধিতে উল্লেখ করা হয়েছে যে ঐরূপ ত্রুটি সংশোধনের জন্য 21 দিনের বেশি সময় মঞ্জুর করা যাবে না। এই বিধানটি 1983 সনের 48 নং অধ্যাদেশ মূলে সংশোধন করা হয়েছে। এ বিধানটি সংযোজনের পূর্বে মূল্যবান সংশোধন বা অপূরণীয় কোর্ট ফি প্রদানের জন্য বারবার সময় মঞ্জুর করা হতো, যার ফলে মামলার প্রাথমিক পর্যায়ে অনেক বিলম্ব হতো। এরূপ বিলম্ব যেন না হয় সে উদ্দেশ্যে 1983 সনে 21 দিনের বেশি মঞ্জুর না করার বিধানটি করা হয়েছে। 10 MLR AD 186 পৃষ্ঠায় প্রকাশিত একটি মামলায় আপিল বিভাগের সিদ্ধান্তে বলা হয় যে যেহেতু 21 দিনের মধ্যে অপূরণীয় কোর্ট ফি প্রদান করা না হলে ফলাফল কী হবে তা 11 বিধিতে উল্লেখ নেই, সেহেতু 21 দিনের বিধানটি বাধ্যকর নয়। আপিল বিভাগের উক্ত সিদ্ধান্তটি হাইকোর্ট বিভাগের একটি মামলায় অনুসরণ করেছে, কিন্তু বিধি 11 এর প্রথম লাইনে বলা হয়েছে যে বিধিতে বর্ণিত ত্রুটির বা বর্ণিত নির্দিষ্ট কারণে আর্জি বাতিল হবে। কাজেই বিধিতে ফলাফল উল্লেখ করা হয়েছে। যা হোক, আপিল বিভাগের উক্ত সিদ্ধান্ত সকল আদালতকে মানতে হবে। তবে যদি কোনো আদালত মনে করে যে বাদীপক্ষ মামলাটি বিলম্বিত করার জন্য ইচ্ছাকৃতভাবে সময় ক্ষেপণ করতে পারে, তখন সময় মঞ্জুর করার সময় নিম্নলিখিতভাবে চূড়ান্ত আদেশ দিতে পারে। অপূরণীয় কোর্ট ফি প্রদানের জন্য বাদীপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করা হলো ... তারিখের মধ্যে বা 21 দিনের বেশি নয়। অপূরণীয় কোর্ট ফি প্রদানের দিন ধার্য করা হলো। ব্যর্থতায় আর্জি বাতিল হয়ে গেছে গণ্য হবে। শ্যাল স্ট্যান্ড রিজেক্টেড। উক্তরূপ আদেশ করা হলে নির্দিষ্ট সময়ের মধ্যে অপূরণীয় কোর্ট ফি জমা না দিলে আর্জি বাতিলের জন্য আর নতুন কোনো আদেশের প্রয়োজন হবে না এবং আদালত কর্তৃক সময় বাড়ানোর আরও কোনো সুযোগ থাকবে না, কারণ ওইরূপ আদেশ দেওয়ার পরে আদালতের কর্তৃত্বের অবসান হয়ে যাবে। উপরোক্ত ঘ বর্ণিত বিধানের ক্ষেত্রে যদি আর্জিতে প্রদত্ত বর্ণনা অনুযায়ী আদালতের নিকট প্রতীয়মান হয় যে মামলাটি প্রচলিত কোনো আইন দ্বারা বাড়িত, সেক্ষেত্রে আর্জি বাতিলের আদেশ দিতে হবে। কিন্তু যদি দেখা যায় যে মামলাটি কোনো প্রচলিত আইনের কোনো বিধান দ্বারা বাড়িত কি না তা নির্ণয়ের জন্য সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হবে, তাহলে ওই পর্যায়ে আর্জি বাতিল করা যাবে না। মামলাটি কোনো আইনের বিধান অনুযায়ী বাড়িত কিনা যদি তা আর্জি হতে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, তাহলে আর্জি বাতিল হবে। বিবাদী পক্ষ অনেক সময় লিখিত বর্ণনায় উল্লেখ করে মামলাটি তামাদিতে বাড়িত বা রেজ জুডিকাটা দোষে বাড়িত। এই প্রশ্নগুলো বিষয়ে সাক্ষ্য প্রমাণ ব্যতীত কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে না। কাজে এই প্রশ্নগুলো সম্পর্কে ইস্যু গঠন করে বিচারের সময় সিদ্ধান্ত দিতে হবে। অনেক সময় বিবাদী পক্ষে দাবি করা হয় যে মামলাটি তামাদিতে বাড়িত। কোনো একটি মামলা তামাদিতে বাড়িত কিনা তা নির্ধারণ করার জন্য সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে এই মর্মে একটি ইস্যু গঠন করে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। কোনো কোনো বিশেষ আইনে দেওয়ানি আদালতের এখতিয়ার বাড়িত হওয়ার সুস্পষ্ট বিধান রয়েছে। কাজেই ওইসব বিষয়ে দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করা হলে বিধি 11D অনুযায়ী আর্জি বাতিল হবে।
তবে মামলাটি কোনো বিশেষ আইনে বারিত হয়েছে কিনা তা নির্ধারণের জন্য যদি কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয় সেক্ষেত্রে ইস্যু গঠন করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত দিতে হবে। যেমন, বিবাদী পক্ষ যদি দাবি করে যে বাদীপক্ষ নালিশি জমির দখলে নেই, কাজে মামলাটি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 42 ধারা অনুযায়ী বারিত, সেক্ষেত্রে পক্ষগণের দখল সম্পর্কে ইস্যু গঠন করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত দিতে হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বা এর কোনো কর্মকর্তা বা কর্মচারী বা তাদের নির্দেশাধীন নিয়োজিত কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মোকদ্দমা করা যাবে না যদি না একটি লিখিত নোটিশ কর্তৃপক্ষ বরাবর বা অফিসে অর্পণ করা হয়। আপিল বিভাগের পর্যবেক্ষণ হলো নোটিশ কর্তৃপক্ষের চেয়ারম্যানের উপর জারি করা হয়েছে, যিনি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা, এবং কর্তৃপক্ষের কতিপয় কর্মকর্তার উপরও নোটিশ জারি করা হয়েছে। যেহেতু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের উপর নোটিশ জারি করা হয়েছে, সেহেতু বলা যায় যে কর্তৃপক্ষের উপর নোটিশ জারি হয়ে গেছে এবং অধ্যাদেশের 49 ধারা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। আর্জিতে বলা হয়েছে যে 49 ধারার নোটিশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপর জারি করা হয়েছে। যেহেতু আর্জিতেই বলা হয়েছে যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওপর 49 ধারার নোটিশ জারি করা হয়েছে, সেহেতু বলা যাবে না যে মোকদ্দমাটি অর্ডার 7 রুল 11D এর আওতায় বারিত। কিন্তু যদি কেউ কোনো সমবায় সমিতির ম্যানেজমেন্ট কমিটির নির্বাচন চ্যালেঞ্জ করে দেওয়ানি আদালতে কোনো মামলা করে, তবে আর্জি বাতিল হবে, কারণ তর্কিত বিষয়টির ওপর সিদ্ধান্ত গ্রহণের বিধান সমবায় আইনেই রয়েছে এবং সে বিধান অনুযায়ী প্রতিকার প্রার্থনা করতে হবে। বিবাদী পক্ষে আর্জি বাতিলের আবেদন করা হলেও শুধুমাত্র সে আবেদনের ভিত্তিতেই কোনো আর্জি বাতিল করা যাবে না। বিচারের সময় সাক্ষ্য প্রমাণের আলোকে সিদ্ধান্ত দিতে হবে। তবে বিবাদী পক্ষে আর্জি বাতিলের যে কারণ উল্লেখ করা হয়েছে, শুনানির সময় যদি বাদীপক্ষ ওই কারণ স্বীকার করে নেয়, তাহলে মামলার বিচারের জন্য অপেক্ষা না করে আর্জি বাতিল করা যাবে। উপরিউক্ত এ বর্ণিত ক্ষেত্রে অর্ডার 7 বিধি 9(1)(a) অনুযায়ী আর্জিতে যতজন বিবাদী আছে সে সংখ্যক আর্জির অনুলিপি এবং সমন নোটিশের খসড়া বা ড্রাফট দাখিল করতে হবে। যদি এ বিধি অনুসরণ না করে আর্জি দাখিল করা হয়, তাহলে আদালত কর্তৃক নির্ধারিত বা বর্ধিত সময়ের মধ্যে বাদীপক্ষকে ত্রুটি সংশোধন করতে হবে। কিন্তু ওই সময়ের মধ্যে যদি ওই বিধি মোতাবেক কাজ না করা হয়, তাহলে আর্জি বাতিল হবে। 9(1)(a) বিধিটি অর্ডার 7 এর মূল বিধি 9 সংশোধন করে তৎকালীন কলকাতা হাইকোর্ট কর্তৃক 1928 সনে সন্নিবেশিত হয়। এই বিধিটি বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত কোড অফ সিভিল প্রসিডিউরে নেই, কিন্তু আপিল বিভাগের 4BLD AD 82 এবং 1985 BLD AD 179 পৃষ্ঠায় প্রকাশিত মামলায় সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে 1947 সনের পূর্বে কলকাতা হাইকোর্টের সকল সংশোধিত বিধান বাংলাদেশেরও আইনের অংশ হিসেবে গণ্য হবে এবং অন্যান্য আইনের মতোই কার্যকর হবে। অর্ডার 7 এর বিধি 11 অনুযায়ী যেসব কারণে আর্জি বাতিল হবে, সেগুলোর মধ্যে যে কারণ বা ত্রুটি বা মোকদ্দমার অপ্রাপ্ত মূল্য ও প্রয়োজনীয় স্ট্যাম্প প্রদান সংশোধনযোগ্য, সেগুলো সংশোধনের জন্য অনধিক 21 দিনের সুযোগ দিতে হবে, যেন বাদী দায়েরকৃত মামলাতেই প্রতিকার পেতে পারে এবং নতুনভাবে আরেকটি মামলা দায়ের করার প্রয়োজন না হয়। পক্ষগণের মধ্যে সম্পাদিত চুক্তিতে আরবিট্রেশনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির শর্ত থাকলেও পক্ষগণ আরবিট্রেশন অনুষ্ঠানে ইচ্ছুক থাকলে দেওয়ানি মোকদ্দমার আর্জি নাকচ করা যেতে পারে। আরবিট্রেশন আইন 2001-এর 7 ও 10 ধারার বিধান পাঠ করলে আইন প্রণয়নকারী সংস্থা তথা জাতীয় সংসদের অভিপ্রায় সুস্পষ্ট হয় যে চুক্তির পক্ষগণ একবার তাদের বিরোধ নিষ্পত্তির জন্য পদ্ধতিগত বিষয়ে একমত হয়ে থাকলে তাদের বিরোধ নিষ্পত্তির জন্য আরবিট্রেশন চুক্তি পরিহার করে আদালতে পক্ষে দেওয়ানি মোকদ্দমা চালিয়ে যাওয়ার অবকাশ নেই। অনেক সময় আদালতের নিকট প্রতীয়মান হতে পারে যে মামলার আর্জি বাতিলযোগ্য, কিন্তু বিধি 11-তে যেসব কারণগুলো বর্ণনা করা হয়েছে তার কোনোটাই প্রযোজ্য হচ্ছে না। সেক্ষেত্রে 151 ধারার বিধান অনুযায়ী ন্যায় বিচারের সাথে আদালত আর্জি বাতিল করতে পারবে। সিদ্ধান্তের মর্মার্থ
হলো যখন দিবালোকের মতো মামলার ফলাফল বা পরিণতি কী হবে তা পরিষ্কার, তখন শুরুতেই আর্জি বাতিলের মাধ্যমে মামলাটি শেষ করে দিতে হবে। এমনকি যদি দেখা যায় যে আর্জির সব বক্তব্য সত্য ধরে নিল বাদী কোনো প্রতিকার পাবে না, সেক্ষেত্রেও আর্জি বাতিল হবে। যখন আর্জি বাতিল করা হয় তখন বিধি 11 এর কোন দফা ক্লজ অনুযায়ী তা করা হয়েছে বা আদেশ উল্লেখ করতে হবে। যেমন যদি কোনো বিশেষ আইনের ধারায় মামলাটি বাড়িত হয় তবে ওই আইনের ধারা উল্লেখপূর্বক 11D বিধি অনুযায়ী আর্জি বাতিল করা হয়েছে মর্মে আদেশ উল্লেখ করতে হবে। যেহেতু আর্জি বাতিলের আদেশ আপিলযোগ্য, সেহেতু আদেশটির মধ্যে কোনো রূপ অস্পষ্টতা থাকা ঠিক হবে না। আর্জি বাতিলের আবেদন মোকদ্দমার কোন পর্যায়ে বা কখন করতে হবে তার কোনো সুস্পষ্ট বিধান নেই। হাইকোর্ট বিভাগ একটি মোকদ্দমায় বলেছে যে আর্জি নাকচ করার প্রার্থনা অবশ্যই লিখিত জবাব দাখিলের পূর্বে দাখিল করা আবশ্যক। লিখিত জবাব দাখিলের মাধ্যমে ইস্যু গঠনে যোগ দিয়ে থাকলে সকল ইস্যু নিষ্পত্তি না করে এবং শুনানি সমাপ্ত করা না হলে দেওয়ানি অর্ডার 7 রুল 11 অনুযায়ী আর্জি নাকচ করা যাবে না, বিশেষত যখন উভয় পক্ষের মধ্যে একই ঘটনা বা বিষয় মোকদ্দমা একই আদালতে বিচারাধীন রয়েছে।